ঢাকা ও বগুড়ায় তারেক রহমানের প্রার্থিতা চূড়ান্ত। বৈধতা পেলেন ডাক্তার শফিকুর, নাহিদ, মান্না এবং পাটোয়ারি। ইলেকশনের একদিন দুদিন আগেও অনেক সময় আদালত অনেক প্রার্থিতা ফিরিয়ে দিয়েছেন। বাদ পড়লেন স্বতন্ত্র তাসনিম জারা। আমি ঢাকা নয়ের স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। শোক, শ্রদ্ধা আর দোয়া প্রার্থনায় খালেদা জিয়াকে স্মরণ। 4 দশকের কর্মগুণে খালেদা জিয়া হয়ে উঠেছিলেন রাজনৈতিক প্রতিষ্ঠান। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও এখনো ছাপা বাকি মাধ্যমিকের 10 কোটি বই। সিন্ডিকেট বাণিজ্যকে দুষছেন সংশ্লিষ্টরা। যথাসময়ে কার্যাদেশ দিতে পারে নাই, মন্ত্রণালয় থেকে যেভাবে সিদ্ধান্ত দ্রুত আসা উচিত সেটা আসে নাই। দ্বিতীয়ত হলো ক্যাপাসিটির বাইরে অতিরিক্ত যারা কাজ নিয়েছে তারা দিতে ব্যর্থ। ওমানে সড়ক দুর্ঘটনায় 4 বাংলাদেশের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে বলছে দূতাবাস। পর্দা উঠল বাণিজ্য মেলার। উদ্বোধন করলেন বাণিজ্য উপদেষ্টা। ক্রেতা দর্শনার্থীদের জন্য থাকছে ই-টিকিটিং ব্যবস্থা। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আমরা দুজন আছি। আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কাল শেষ হচ্ছে মনোনয়নপত্র যাচাই বাছাই। এর মধ্যে বৈধতা পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির অধিকাংশ নেতা। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন। রাজশাহীর 6 আসনে 18 জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এছাড়াও সারা দেশে আরো অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। প্রার্থিতা ফিরে পেতে আবেদন করতে পারবেন তারা। নির্বাচনের আগে যে কোনো দিনই তারা প্রার্থিতা ফিরে পেতে পারেন। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ত্রয়োদশ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ পর্যায়ে এখন বাংলাদেশ। শনিবার বগুড়া 6 ও ঢাকা 17 এই 2 আসন থেকে মনোনয়ন বৈধ হয়েছে তারেক রহমানের। বগুড়ায় তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল। ঠাকুরগাঁও 1 আসনে লড়বেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড় 1 আসনে বৈধতা পেয়েছেন এনসিপির প্রার্থী সার্জিস আলম। পঞ্চগড়ে একসাথে দেশ গড়ার অঙ্গীকার করেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির ও সার্জিস। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসনে বৈধতা পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনের সাথে। ববি হাজ্জাজ ঢাকা 13 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খিলাফতে মজলিসের মাওলানা মামুনুল হকের সাথে। বগুড়ায় বাদ পড়লেও ঢাকা 18 আসনে বৈধতা পান মাহমুদুর রহমান মান্না। একটা গুণমান সম্পন্ন সুষ্ঠু সবার কাছে মোটামুটিভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব। পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানের ভিত্তিতে আমরা আমাদের এই কার্যক্রমগুলো সম্পন্ন করছি। সকল প্রার্থীর প্রতি তারা সমান আচরণ করছেন, তো এটা তো একটা বিরাট পরিবর্তন বটেই। এটাকে আমরা সাধুবাদ জানাই। ঢাকা 11 আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়ন বৈধতা পেয়েছে। তিনি লড়বেন বিএনপির প্রার্থী ডাক্তার MA কাইয়ুমের সাথে। এছাড়াও ঢাকা 6 আসন থেকে বিএনপির ইশরাক হোসেন, ঢাকা 1 আসন থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি বৈধতা পেয়েছেন। চট্টগ্রাম 5 আসনে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরীর প্রার্থিতা বাতিল হয়। মনোনয়ন বাতিল হয়েছে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার। আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা গণতান্ত্রিক পথে উত্তরণ করতে যাচ্ছি। রাজশাহীর 6 আসনে 38 প্রার্থীর মধ্যে 18 জনই বাদ পড়েছেন। স্থগিত করা হয়েছে 1 জনের। খুলনা 4 আসনে স্বতন্ত্র প্রার্থী আজমল হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বরিশালে 4 প্রার্থীর হয়েছে মনোনয়ন বাতিল, স্থগিত হয়েছে 8 জনের। এদিকে চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 10টি আসনে মনোনয়ন যাচাই বাছাই শেষ। মনোনয়নপত্রে অসঙ্গতি পাওয়ায় 19 জনের প্রার্থিতা বাতিল হয়। যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তাদেরকে 5 থেকে 9 জানুয়ারির মধ্যে আপিল করতে হবে। আপিল নিষ্পত্তি 10 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। যে আমরা যেটা অতীতেও দেখেছি যে ইলেকশনের একদিন দুদিন আগেও অনেক সময় আদালত অনেক প্রার্থিতা ফিরিয়ে দিয়েছেন, তাকে বৈধ হিসাবে ঘোষণা করেছেন। দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে অন্তত 84টি আবেদন পড়েছিল। প্রার্থিতা ফিরে পান অন্তত 15 জন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দিনাজপুর 3 ও দিনাজপুর 4 এই 2 আসনের 14 জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 12 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্র গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 14 এর 4 ধারা অনুযায়ী
স্থগিত করা হয়েছে। গোপালগঞ্জের 3টি আসনে 12 জনের মনোনয়নপত্র বাতিল এবং 2 জনের স্থগিত করা হয়েছে। লালমনিরহাটের 3টি আসনে 4 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। পিরোজপুরের 3টি সংসদীয় আসনে বাছাই শেষে 11 জনকে বৈধ ঘোষণা করা হয়েছে, 3টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং 2টি স্থগিত রাখা হয়েছে। কুমিল্লার 11টি আসনে মোট 31 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। সুনামগঞ্জের 5টি আসনে 13 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নারায়ণগঞ্জের 5টি আসনে 16 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং 4 জনের স্থগিত করা হয়। 197 গাজীপুর 4 এবং 198 গাজীপুর 5, এই 5টি আসনে মোট 53 জন প্রার্থী মোট আসলে 54টি মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার মধ্যে একজন প্রার্থী 2টি মনোনয়নপত্র দাখিল করেছে, একই আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তো আমি যদি আসন ভিত্তিক পরিসংখ্যানটি আপনাদেরকে জানাই, আজকে 194 গাজীপুর 1 আসনে এখানে মোট 8 জন প্রার্থী ছিলেন। তার মধ্যে 6টি মনোনয়নপত্র গৃহীত হয়েছে আর 2টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। 5টি সংসদীয় আসনে মোট 39 জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে 26 জনের মনোনয়নপত্র গৃহীত হয়েছে এবং 13 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। কবর জিয়ারত আর দোয়া মোনাজাতে আজও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করছে বিএনপি। শনিবার জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, বেগম খালেদা জিয়ার আদর্শ জনগণকে দেয়া তার অঙ্গীকার ও তার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি। বিস্তারিত রিপোর্টে। জিয়া উদ্যানে স্বামীর সমাধির পাশে শায়িত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের শ্রদ্ধা প্রার্থনায় মৃত্যুর পর জীবিত তার রাজনৈতিক আদর্শ। অন্যায়ের কাছে আপোষ না করায় বেগম জিয়া হয়ে উঠেছেন 4.5 দশকের এক অনবদ্য রাজনৈতিক প্রতিষ্ঠান। শনিবার সকালে প্রয়াত বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসেন মহিলা দলের সদস্যরা। চোখের জলে দুহাত তুলে দোয়া করেন পরকালের মুক্তির জন্য। গণতন্ত্রের মুক্তির জন্য বেগম খালেদা জিয়া কঠিন হস্তে এই ঝান্ডা ধরেছিলেন। বামে ডানে জনস্রোত, পরিবার নিয়ে মানুষ, ছোট বাচ্চাদের নিয়ে, কুলে বাচ্চা নিয়ে এই দেশে তুমি খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আছেন। ইয়াসিন সূরা তেলাওয়াত করেছি, সূরা মুলুক তেলাওয়াত করেছি। দলীয় অভিভাবক হারানোর চতুর্থ দিনেও তাই শোক ও শ্রদ্ধা জানাতে ছুটে আসছেন তারা। বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার দেখানো পথেই গণতন্ত্র সমুন্নত থাকবে এবং মায়ের দেখানো পথ ধরেই দেশকে এগিয়ে নিয়ে যাবেন তারেক রহমান। গণতন্ত্রের জন্য উনি যে আপোষহীনতার পরিচয় দিয়েছেন, সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা জীবনের সমস্ত ত্যাগ আমরা শেষ রক্তবিন্দু দিয়ে করার চেষ্টা করব। তার যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে। আমরা সেই পথ ধরে, তার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাব। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক কর্মসূচির চতুর্থ দিনের শোক পালন করছে বিএনপি। দেশনেত্রীর চলে যাওয়ায় আমরা খুবই বেদনাহত। আজকে তিনি মানুষের কাছে ঋণী না, মানুষ, বাংলাদেশের মানুষ তার কাছে ঋণী হয়ে রইল। দলের কার্যালয় ও দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল এবং কোরআনখানি অনুষ্ঠিত হচ্ছে। শ্রদ্ধা জানাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঢাকার গুলশানে চেয়ারপারসনের কার্যালয় এবং জেলা কার্যালয়গুলোতে শোক বই খোলা হয়েছে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। গুলশান কার্যালয়ে কর্মব্যস্ত দিন কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনভর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সহ বিভিন্ন প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন অ্যাটকো নেতারা। রাষ্ট্রীয় শোক শেষ হলেও শেষ হয়নি দলীয় শোক। এর মধ্যেও বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চলছে দলের নীতি নির্ধারণের কাজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধারাবাহিক বৈঠক করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে। শনিবার সন্ধ্যায় কার্যালয়ে যান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর শীর্ষ নেতারা। সেখানে প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী ও মহাসচিব আব্দুস সালাম। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক শেষে অ্যাটকো সভাপতি জানান, বেগম জিয়ার প্রয়াণে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। আশা করি যে তার পরিবার, নিয়ারেস্ট এন্ড ডিয়ারেস্ট যারা আছেন, তারা এই শোক কাটিয়ে উঠবেন এবং আগামী দিন বা ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদেরকে নিদর্শন দেবেন এবং আমাদের জন্য বাংলাদেশের সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রতিজ্ঞা রয়েছে
সেটা তারা যেন করবেন এবং আমরা সাথে থাকবো। এরপর কার্যালয়ের সামনে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নবনিযুক্ত প্রেস সচিব এএম সালেহ শিবলি। তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিত করা জনগণের সরকার তৈরির অন্যতম পূর্ব শর্ত। বিএনপি জনগণের পক্ষ থেকে সেই জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যমের সাথে কাজ করবে। আমরা যদি বাংলাদেশটাকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে চাই, জনগণের আশা ভাষা সব বুঝে যদি আমরা দেশটাকে একটি নির্দিষ্ট গন্তব্যে নিতে চাই, স্বনির্ভর বাংলাদেশে পরিণত করতে চাই, সেই বাংলাদেশের জন্য দায়িত্বশীল স্বাধীন সংবাদ মাধ্যম দরকার, আর আমরা সেই জন্য কাজটা করব। এদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সাথেও মতবিনিময় করেন তারেক রহমান। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, সংখ্যালঘু বা সংখ্যাগুরু বিভাজন নয়, বরং সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করবে বিএনপি। সংখ্যালঘু বলতে তারা যেটা বুঝিয়েছেন, তাদের প্রতি সুবিচার এবং তাদেরকে সত্যিকার অর্থে বাংলাদেশের নাগরিক হিসেবে যে সম অধিকারের যে প্রত্যাশা ছিল, সেটিকে তিনি একেবারে খুবই উচ্চ পর্যায়ে সেটিকে রক্ষা করেছেন এবং তারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছ থেকে সেটি ধারাবাহিকতা প্রত্যাশা করেছেন। শোকের আবহ থাকলেও রাষ্ট্র সংস্কার ও দলের নীতি নির্ধারণী বিষয় নিয়ে সব মহলের সাথে সমন্বয় করেই সামনে এগোতে চায় বিএনপি। দিনভরের বৈঠক শেষে এমন বার্তায় মিলল গুলশান কার্যালয় থেকে। আলম হামিদুল খান, নিউজ 24, ঢাকা। মাধ্যমিকের অন্তত 10 কোটি বই ছাপা এখনো বাকি। ফলে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর বেশিরভাগ শিক্ষার্থীকে বই ছাড়াই যেতে হবে ক্লাসরুমে। অভিযোগ আছে, এই দেরির পেছনে রয়েছে সিন্ডিকেট বাণিজ্য। এছাড়া শিক্ষার্থীদের নিম্নমানের বই দেওয়ার প্রমাণ এনসিটিবির হাতে থাকলেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। আর এ বিষয়ে কোনো কথা বলছেন না সংশ্লিষ্টরাও। মাসুদ আলাবুনির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান সুমন ও মিন্টু। নতুন বছর শুরুর ঠিক আগে ভাগে শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অলমোস্ট 100% বই সেগুলো পৌঁছে যাবে, কিন্তু বাস্তবতা হলো বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণ থেকে বঞ্চিত মাধ্যমিকের বেশিরভাগ শিক্ষার্থী। মাধ্যমিকের অন্তত 10 কোটি বই এখনো ছাপাখানায় বন্দী। আমরা সপ্তম এবং অষ্টম শ্রেণীর বইগুলো হাতে পাইনি। প্রতিনিধিদের পাঠানো তথ্য বলছে, মাধ্যমিকে বই কম পাওয়ার পাশাপাশি বেশিরভাগ জেলায় একেবারেই পৌঁছায়নি ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর কোনো বই। তাহলে সরকারি প্রতিশ্রুতির এত ফুলঝুরি কেন? সোমবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভিতে নিউজ 24 পাওয়া গেল না এনসিটিভির চেয়ারম্যানকে। একাধিকবার ফোন করেও মেলেনি সাড়া। যথাসময়ে কার্যাদেশ দিতে পারে নাই, মন্ত্রণালয় থেকে যেভাবে সিদ্ধান্ত দ্রুত আসা উচিত সেটা আসে নাই। দ্বিতীয়ত হলো ক্যাপাসিটির বাইরে অতিরিক্ত যারা কাজ নিয়েছে তারা দিতে ব্যর্থ। এদিকে নিউজ 24 এর হাতে আসা কাগজ বলছে, এবছরও নিম্নমানের বই দেওয়ার প্রমাণ পেয়েছে এনসিটিভি। কিন্তু এনসিটিভি ও মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কন্ট্রোল ইউনিয়ন বিডি একে অপরকে দায়সারা চিঠি দিয়েছে। এরকম কোন বই যায়নি আমার জানা মতে। কোনোভাবে জিও থাকে, লুকোয় দিয়ে থাকে, পলায় দিয়ে থাকে, এরপরে সামনে বই সরবরাহে যুক্ত একজন জানালেন, এনসিটিভি থেকে তথ্য দেয়া নিষেধ। এনসিটিভি থেকে তথ্য দেওয়া নিষেধ, সারা বাংলাদেশ শতভাগ বই পাবে না। এছাড়াও গত বছর 64 জেলায় নিম্নমানের বই পায় 30%, কিন্তু তাদের বিরুদ্ধেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এবার এখনো মাধ্যমিকের অন্তত 10 কোটি বই ছাপানো বাকি। কবে ছাপা শেষ হবে আর কবেই বা মিলবে বই, উত্তর নেই। মন্ত্রণালয় থেকে এনসিটিভি সবার মুখেই কুলুপাটা, যেন শস্যের ভেতর লুকিয়ে আছে পুরনো ভূত। মাসুদ আলাবুনি, নিউজ 24, ঢাকা। ওমানের রাজধানী মাস্কাটে সড়ক দুর্ঘটনায় 4 বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার মাস্কাটের ঘোবরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কাজ শেষে গাড়িতে করে বাড়ি ফেরার পথে তাদের গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহতদের মধ্যে 2 জন কুমিল্লা এবং 2 জন কক্সবাজারের বাসিন্দা বলে জানা গেছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওমানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এ ঘটনায় দেশটির বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে।
পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার নিজের প্রস্তাবক ও সমর্থককে প্রকাশ্যে অপহরণের অভিযোগ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। শনিবার বিকেলে নিজ বাসায় এক জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। আমাদের প্রতীক হয়ে যায় যদি আমরা দেখি যে পরিবেশ বদলিয়েছে এবং অনুকূলে আছে, তাহলে আমরা নিশ্চয়ই নির্বাচন করব। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নিরপেক্ষতার সাথে কাজ করছে ডিএমপি, জানিয়েছেন কমিশনার শেখ সাজ্জাদ আলী। বলেন, বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এজন্য পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে। সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এজিএমে এসব কথা জানান তিনি। মাসের 21 বা 22 তারিখের থেকে সম্ভবত ক্যাম্পেইন শুরু হবে। তখনই সবচেয়ে বড় জটিলতা হওয়ার কথা, এক পক্ষ আর এক পক্ষের দোষারোপ, এটা সেটা অভিযোগ আসবে। আপনারাও খেয়াল রাখেন, আমরা নিরপেক্ষতার সাথে কাজ করতে চাই এবং নির্বাচনই এখন আমাদের মুখ্য বিষয়। যশোর শহরের শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। নিহত আলমগীর যশোর নগর বিএনপির 7 নং ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক। শনিবার রাতে এই ঘটনা ঘটে। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক মমিনুল হক জানান, সন্ধ্যা 6:50 দিকে শঙ্করপুর বটতলা থেকে মোটরসাইকেলে যাওয়ার সময় গোলপাতা মসজিদ এলাকায় পৌঁছালে তাকে গুলি করা হয়। পরে স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কি কারণে কি ঘটনা ঘটেছে এই বিষয়টা অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি উদ্ঘাটন করবে। আমরা মনে করছি, আমরা বারবার বলার চেষ্টা করছি যে যশোর সহ সারা দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া প্রয়োজন। পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসরের। শনিবার পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় তিনি বলেন, স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনে কাজ করে যাচ্ছে সরকার। এবছর পেপার ও প্যাকেজিংকে প্রোডাক্ট অব দি ইয়ার ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ভারত কূটনৈতিক টানাপোড়েনে আইপিএল থেকে বাদ পড়লেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। চাপের মুখে তাকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এমন অবস্থায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, মুস্তাফিজ ইস্যুতে বিসিসিআই এর সঙ্গে কথা বলবে বোর্ড। আর এমন পরিস্থিতিতে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে প্রমাণ করা বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। অনন্য বোলিংয়ের জন্য তিনি বারবার ডাক পেয়েছেন বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে। এবারের আসরে রেকর্ড 9.2 কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছিল। তার আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার কখনোই পায়নি এমন দাম। তবে এর পরপরই উগ্র হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন আন্দোলন শুরু করে মুস্তাফিজকে দলে নেয়ার প্রতিবাদ জানিয়ে। সাথে তোপের মুখে পড়ে কলকাতার টিম ম্যানেজমেন্ট ও সুপারস্টার শাহরুখ খান, যার রেশ ধরে বিসিসিআই এর নির্দেশনার জেরে কলকাতাও আনুষ্ঠানিকভাবে এক ফেসবুক পোস্টে নিশ্চিত করে মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই। এমন অবস্থায় বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারত সফর নিয়ে আইসিসির সঙ্গে কথা বলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমনটি জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির আন্ডারে ইভেন্ট খেলি। আর মুস্তাফিজুর রহমান ফ্রান্সিসে ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল, এইটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে। বিশ্বকাপ অর্গানাইজ করছে আইসিসি পোস্ট ইন্ডিয়া, তো সে আমাদের যদি কোনো কোথাও যোগাযোগ করতে হয় সেটা আমরা আইসিসির সাথে যোগাযোগ করব। এছাড়াও বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক শঙ্কা প্রকাশ করেন ভারতে হতে যাওয়া আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে। তার চাওয়া বিসিবি যথাযথ উদ্যোগ নেবে ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে। ক্রিকেটাররা ভারতে গিয়ে খেললে একটা শঙ্কার জায়গা কিন্তু থেকে যায়, এবং সেই শঙ্কার জায়গাটা কিভাবে দ্রুত কাটিয়ে উঠবে সেটা আমি ক্রিকেট বোর্ড এবং আমাদের সরকারে যারা দায়িত্ব রয়েছে আমি তাদের কাছে ছেড়ে দিলাম যে আপনারা দ্রুত সময়ের ভিতরে এই বিষয়টি আলোচনা করে কিভাবে দ্রুত সুরাহা করা যায়। শেষ পর্যন্ত বাংলাদেশ দল যদি বিশ্বকাপ খেলতে ভারতে যায় তাহলে টাইগারদের কিভাবে নিরাপত্তা দেবে ভারত, সেটি এখন বড় প্রশ্ন। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।